চারটে, এই একটা পিলার, ওই কোণে একটা পিলার, ওই কোণে একটা, ওই কোণে একটা, চারটে মূল পিলার আমরা দেখেছি। কি কি পিলার একটা করে দেখা করব। প্রথম পিলার হচ্ছে খাদ্য, দ্বিতীয় পিলার হচ্ছে ব্যায়াম, তৃতীয় পিলার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, 4 নম্বর পিলার 6 থেকে 8 ঘন্টা ঘুম। এক এক করে আসি। প্রথম পিলার কি বলেছে? প্রথম পিলার, থ্যাংক ইউ। আমার সঙ্গে যদি সহযোগিতা করেন আমি আজকের এই মঞ্চ থেকে একটা আইডিয়া দিয়ে যেতে পারবো, যাতে করে আপনারা আগামী দিনে দেখুন, আপনি হচ্ছে সেই ব্যক্তি যে আপনার ভবিষ্যৎকে লিখতে পারেন। আপনি তো চান, আপনার কল্পনা আছে, আপনার চিন্তা আছে একটা সুন্দর লাইফ, একটা সুপার ন্যাচারাল লাইফ। সেই কল্পনাটার বাস্তব রূপ আপনিই দিতে পারেন। তো মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম পিলারে আমরা আসছি কি? খাদ্য। সব থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস খাবার। আজকে আপনার শরীরের যে কন্ডিশন, আপনার সুগার, আপনার প্রেসার, আপনার লাইফস্টাইল ডিজিজ, আপনার হার্ট, আগামী গত 5 বছরে আপনি যা খাবার খেয়েছেন, যেভাবে খেয়েছেন, তার নিটফল আজকে আপনি, আজকে আমি। এবং এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আজকে যদি ডায়েট একটা ফলো করতে পারেন, আগামী 5 বছর এই ডায়েটটা যদি আপনি নিয়মিত ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় দাঁড়িয়ে যাবেন। খাবার সম্বন্ধে খুব সহজে আমি আমার ভাষার মতো করে বলে যাবো আপনাদেরকে। কতগুলো পয়েন্ট দেখুন। প্রথম হচ্ছে কখন খাচ্ছি, কি খাচ্ছি, কতটা পরিমাণ খাচ্ছি, কি ভাব নিয়ে খাচ্ছি, কোন পশ্চারে খাচ্ছি। 5টা পয়েন্ট এক এক করে দেখা করব। প্রথম পয়েন্ট কি বলেছি? কখন খাচ্ছি। ধরুন এখনকার যে অনুষ্ঠান, আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, আপনি একটা অন্নপ্রাশন বাড়িতে গেছেন, খাবারটা দিচ্ছে আপনাকে রাত্রি 10টার সময়, রাত্রি 11টার সময়, আবার ভিড় থাকলে রাত্রি 12টা বেজে যাচ্ছে, বা আপনি একটা অষ্টম পরে গেছেন। তাহলে প্রথম পয়েন্টটা কি আমাদের? কখন খাচ্ছি। আপনি রাত্রি 10টার সময় খাবার খেলেন পেট ভর্তি করে, বিয়ে বাড়ি ভাত খাচ্ছেন, অনেক তরকারি। আপনি ঘরে যে খাবারটা খাচ্ছেন, সেই খাবারটা সামান্য, রাত্রের খাবার একটা দুটো তরকারি থাকে, সামান্য ভাত খায়, রুটি খায়। আপনি ভাত খেলেন, তার সঙ্গে তরকারিগুলো খেলেন, পেটটা আপনার টাল। এই অবস্থায় আপনি চিন্তা করে দেখুন, ওই খাবারটা আপনি 10টা 11টা খেয়ে নিলেন, 12টার সময় ঘুমিয়ে পড়ছেন, হজম হবে? হজম হবে? হচ্ছে কি অ্যাসিডিটি বাড়ছে। তাহলে একটু আমি পিছনে ফিরে যাই। আমাদের মুনি ঋষিরা কিভাবে চলতেন? আশ্রমের কালচার কি ছিল? সূর্য ডুবার সঙ্গে সঙ্গে খাবার বন্ধ। সূর্য উঠছে, আপনার পরিপাকতন্ত্র অ্যাক্টিভ। রাত্রি সকাল 10টা 11টা 12টা আপনার পরিপাকতন্ত্র জিম হাই। সূর্য নামার সঙ্গে সঙ্গে সন্ধ্যা হলো, আপনার পরিপাকতন্ত্র ঘুমাতে চাইছে। আপনি ওই খাবারটা চেষ্টা করুন, সূর্য ডুবার আগে যদি করতে পারেন তো খুবই ভালো, না করতে পারলে অন্তত 6টা 7টার মধ্যে খাওয়া কমপ্লিট করুন। গত 1 মাস ধরে মুসলিম ভাইরা রোজা রাখলেন। রোজা শুনেছেন নাম? জানেন সাইন্টিফিক কারণ? অটোফেজিয়া, শরীরের যে হজম প্রক্রিয়া, ডাইজেস্টিভ সিস্টেম, এটা রেস্ট চায়। আপনি যেমন ঘুমাচ্ছেন, এদেরও একটা রেস্টের দরকার। আপনি খাবার একদম ভর্তি করে, একদম পেট ভর্তি করে খেয়ে নিলেন, ঘুমিয়ে পড়লেন, অ্যাসিড হবেই। বিশ্বের কোনো ওষুধ আবিষ্কার হয়নি, আপনি যদি এই সিস্টেম না মানেন, কোনো রোগ আপনাকে ভালো করতে পারবে না। চেষ্টা করুন রাতের খাবারটা সন্ধ্যা 6টা 7টা ম্যাক্সিমাম 8টা, আবার
অবশ্যই 7টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন। 1 মাস করে দেখুন, 1 সপ্তাহ করে দেখুন, যদি রেজাল্ট পান। দেখুন, আমি ফার্স্টে বলেছি, আপনাকে, আপনি আপনার লেখক, আপনার জীবনটা অন্য কারো নয়। সুস্থ, আপনি জানেন একটা, এই যে শরীর, একটা লিভার ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে? 20 লাখ, 30 লাখ। একটা হার্ট, হিসাব করুন আপনার কতগুলো পার্ট আছে। তাহলে ভগবান আপনাকে এই শরীরটা, কয়েক কোটি টাকার শরীর আপনাকে গিফট করেছে। আপনার প্রথম প্রায়োরিটি শরীর ফিট রাখতে হবে। আপনি যদি ফিট না থাকেন, কি কাজ করবেন? আপনি যে কাজটা করছেন তার জন্য এনার্জি লাগবে। আপনি বাচ্চা মানুষ করুন, আপনি পড়াশোনা করুন, আপনি কোনো প্রফেশনে যান, শরীর ফিট, আপনি ফিট। তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে শরীরকে ফিট রাখতে হবে। যাক, পরে পরে আমি এই ব্যাপারগুলো বলবো, মূল জায়গা থেকে সরে যাচ্ছি। তাহলে প্রথম পয়েন্ট আমরা বললাম, কখন খাচ্ছি, রাত্রি 7টা থেকে 8টার মধ্যে খাওয়াটা কমপ্লিট করতে হবে। আরও ব্যাখ্যা করে যায়, সময় নষ্ট হয়ে যাবে, অনেকগুলো পয়েন্ট আছে। 2 নম্বর পয়েন্ট, কি খাচ্ছি। খাদ্য বিজ্ঞানীরা খাবারগুলোকে মূলত 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে লিভিং খাবার, অর্ধ লিভিং খাবার, ডেথ খাবার। ডেথ খাবারে আসি, সমস্ত কারখানায় উৎপাদিত হয় এরকম খাদ্যকে বলে ডেথ খাবার। কি কি? চকলেট, আইসক্রিম, কুরকুরি, বিস্কুট, পিৎজা, বার্গার। দেখুন, যেগুলো ডেথ খাবার, ডেথ কেন বলছে? এর মধ্যে কোনো প্রাণ নেই, কোনো ফাইটোকেমিক্যাল নেই, কোনো এনার্জি নেই। ধরুন আজকে কি আছে? প্রচুর পরিমাণে চিনি। একটা প্রমাণ সাইজ আইসক্রিম অন্তত 7 চামচের যে চিনির মিষ্টি খাওয়ার যে উপকারিতা হয়, তার থেকে বেশি চিনি আছে এই আইসক্রিম থেকে। আর কি আছে? কেমিক্যাল, নেশা। আপনি লক্ষ্য করে দেখবেন, একটা বাচ্চাকে আইসক্রিম খাচ্ছে, চকলেট খাচ্ছে, অভ্যস্ত, তাকে যদি না দেন গড়ি পড়বে, গড়াবে, চাই চাই চাই। কেন? ভাই, এর অন্যতম কারণ ওই জিনিসগুলোর মধ্যে কোম্পানিরা, খুব মন দিয়ে শুনবেন, নেশা দ্রব্য মিশাচ্ছে। তাই অল্প বয়সে হাসপাতালে যান, দেখবেন অল্প বয়সের ছেলেদের মধ্যে ক্যান্সার আসছে, অল্প বয়সের ছেলেদের মধ্যে চোখের দৃষ্টি চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ। আপনি বলতে বলতে তো শেষ হবে না, সংক্ষেপে কাজ করে যাব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে তৈরি করুন, বুঝুন, জানুন। মায়েদেরকে বলছি বিশেষ করে, এখনো মায়েরাই পারে তার বাচ্চাকে মানুষ করতে। তো এই কচি বাচ্চাগুলোকে শুনুন, সপ্তাহে অন্তত 5 দিন এগুলো দিবেন না। একদিন দিবেন, আড়াই বছর দিলেন, মেলায় গেছেন, ঘুরতে গেছেন, দিলেন, ঠিক আছে। এগুলো কন্টিনিউ খাওয়াবেন না। প্রচুর পরিমাণে শরীরের মধ্যে অনেক অনেক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, যেগুলো আপনার রোগের, স্ট্রেসের অন্যতম কারণ। সংক্ষেপে বলছি, অনেক সময় লেগে যাবে। কি খাচ্ছি বললাম? ডেথ খাবার। আর হচ্ছে অর্ধ লিভিং খাবার। অর্ধ লিভিং খাবার সম্বন্ধে একটু বলে দেয়। আগেকার দিনে রান্না হতো হাঁড়িতে, অল্প আঁচে রান্না হতো। এখন রান্না হচ্ছে একদম প্রেসার কুকারে। যখন আপনি প্রেসার করে রান্না করছেন, তখন খাবারের মধ্যে খাদ্য প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন অল্প আঁচে রান্না করে খাওয়া থাকে। মেন পয়েন্ট হচ্ছে লিভিং খাবার। লিভিং খাবারে কি কি আছে?
ফাইটোকেমিক্যাল, ফাইটো মিনারেল, এনার্জি, কসমিক এনার্জি টকবক করবে। কি কি লিভিং খাবার? সব ধরনের, যে কোনো ধরনের ফল, যে কোনো ধরনের সিজন ফল। এই নয় যে আপনি অফ সিজনে কফি কিনতে চলে গেলেন। এখনকার ট্রেন্ড জানিয়েছি, এখন সব খাবার সব সিজনে পাওয়া যায়। এটা করবেন না। আপনি যে এলাকায় থাকেন, আপনি আপনার পরিবেশে যে সিজনে যে খাবারটা তৈরি হয়, যে ফসলটা তৈরি হয়, সেই খাবারটাকে বলা হচ্ছে লিভিং খাবার। অফ সিজনে অফ খাবার খাবেন না, যেগুলো সিজনে পাওয়া যায় সেগুলোই খাবেন। সন্ধ্যা খাড়া খাবেন, এখন প্রচুর পরিমাণে সন্ধ্যা খাড়া। এখন যে পরিবেশ, দেখুন একটা রুটিন বানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, সকালবেলা একদম ফার্স্টে ডিটক্স করুন শরীরটাকে, শরীরটাকে ডিটক্স করতে হবে। গরম জল কেউ খায়? খান? বাহ, thank you। দেখুন, এখান থেকে একটা বার্তা আমি দিয়ে দিতে চাই, যারা আমার এই কথাগুলোর সঙ্গে রিলেট করছেন, যারা কিছু নিয়ম মেনে চলছেন, তাদের কাছে আমার বার্তা, এই ফোনটা আগে ছিল ছোট ফোন, এখন বাড়তে বাড়তে সবার কাছে স্মার্টফোন এসে গেছে। তাহলে ফোনটাকে আপনি আপডেট করেছেন, বড় ফোনে গেছেন, নিজেকে আপডেট করুন, নিজেকে পরিপূর্ণ করুন, একটা রুটিনের মধ্যে নিজেকে আনুন। সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খান, গরম জলের সঙ্গে কি মিশাবেন? একটু আদা, একটু হলুদ, একটু গোলমরিচ মিশিয়ে খেয়ে নিন, বা একটু নিম, একটু কাঁচা হলুদ খেতে পারেন। তারপরে কি খাবেন? তারপরে বিভিন্ন ধরনের কলাই, আপনার সামর্থ্য অনুযায়ী ছোলা কলাই পাবেন, চীনা বাদাম পাবেন। যদি আপনার সামর্থ্য বেশি থাকে, আপনি আলমন্ড কিনুন, কাজু কিনুন। বিভিন্ন ধরনের কলাই পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, আপনি অফলাইনেও পাবেন। মটর কলাই, সূর্যমুখী কলাই, কুমড়োর বীজা, বিভিন্ন ধরনের ভিজিয়ে রাখুন। ভিজালে কি হবে? আপনার খাবারের গুণগুলো ডেভেলপ করবে। সকালবেলা খেয়ে নিলেন। হার্বাল টি শুরু করুন, হার্বাল টি, তুলসী, আদা, লবঙ্গ, এলাচ, হার্বাল টি শুরু করুন। দুপুরে যে খাবারগুলো খাচ্ছেন, দুটো প্লেট করুন। একটা প্লেটে রাখুন স্যালাড, বিট, গাজর, শসা, বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন ধরনের যে যেরকম সিজনে পাবেন স্যালাড বানান, স্যালাড বেশি করে স্যালাড খান। তারপরে আপনি ভাতে যান। আর বেশি পরিমাণে টক খাবেন। আমি রিসেন্ট ঘুরতে গেছিলাম বিশাখাপত্তনম, ভাইজাগ, তো সেখানে হোটেলে গেছি, দেখি সবই শুধুই টক। সকালেও টক, দুপুরেও টক, খাবার প্রথমে টক, মধ্যেখানে টক, শেষে টক, শুধুই টক। কেউ গেছেন? শুধুই টক। আর বাঙালিরা আবার টক খাচ্ছি না, টক কম খাচ্ছি। তাহলে খাবারের মধ্যে টক রাখুন। তো চেষ্টা করবেন ডেথ খাবার কম করে খেতে, লিভিং খাবারের পরিমাণ বাড়ান, অর্ধ লিভিং। ঠিক আছে, এবার হচ্ছে কতটা খাচ্ছি। খাবার, খাদ্য বিজ্ঞানীরা বলছেন যে খাবার যে খাচ্ছেন 4 ভাগ করুন। 2 ভাগ সলিড খাবার খান, শক্ত খাবার, ভাত, আটা, যেগুলো খাচ্ছেন, জোয়ার বাজরা নাকি জানবেন। 1 ভাগ খান লিকুইড খাবার, ঝোল, বিভিন্ন ধরনের স্যুপ, বললাম কি লিভিং, সবজি, স্যালাড। 1 ভাগ রাখুন ফাঁকা। আপনি ফুল ভর্তি করে দিলেন, টেসে দিলেন, হাওয়া চলাচল করতে পারবে না। বদহজম, ঢেকুর, অম্বল। খাবার 2 ভাগ রাখুন সলিড খাবার, 1 ভাগ রাখুন লিকুইড খাবার, 1 ভাগ রাখুন ছেড়ে দিন, ফাঁকা। 3টা পয়েন্ট বললাম, কখন খাচ্ছি, কি খাচ্ছি, কতটা খাচ্ছি। এবার বলবো কি ভাব নিয়ে খাচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়, ভাব। আপনি রেগে আছেন, খেললেন, বদহজম হবে। আপনি খেতে বসছেন, টিভি চলছে, মোবাইল চলছে, আপনার মন মোবাইলের দিকে,
আপনার মন সিরিয়ালের দিকে, আপনি কি খাচ্ছেন বুঝতেই পারছেন না, খাওয়া শেষ। প্রত্যেকটা খাবার দেখুন, পাকস্থলীর মধ্যে কোনো কিন্তু দাঁত নেই, দাঁত আছে আপনার মুখে, চিবিয়ে খান। প্রথমে খাবারটা নিন, কৃতজ্ঞতা জানান, অন্নদাতা সুখী ভব, সমর্পণ করুন, ভগবানকে সমর্পণ নিবেদন করুন। প্রভুরা যারা রামহাট্টে যায় বা বিভিন্নভাবে যায়, তারা ভোগ নিবেদন করে খায়, প্রসাদ খায়। আপনি করলে ভালো, খুব সুন্দর ব্যাপার। না করতে পারলে যে কিনা বসছেন, মনের মধ্যে শান্তিভাবে রাখুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, ভগবানকে ধন্যবাদ দিন, অন্নদাতা সুখী ভব, খাবারটা খান, চিবিয়ে খান। দ্বিতীয় লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, কি পশ্চারে খাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ। এখনকার দিনে আমি ফার্স্টে বলছিলাম, জীবনযাত্রার মান উন্নত হতে হতে আমরা মাটি থেকে টেবিলে এসে গেছি। একটু হাই ফাই ফ্যামিলি যাবেন, টেবিলে খাচ্ছে। যখন আপনি খাবারটা খাচ্ছেন, মাটিতে বসে খেতে হবে। অ্যাসিডের অন্যতম কারণ, অল্প বয়সে দেখবেন হাঁটুর রোগ ঘর ঘর। একটু বয়স হয়ে গেছে আপনার হাঁটুর রোগ, চলতে পারছেন না, ছুটতে পারছেন, দৌড়াতে পারছেন না। এই ট্রেনটা বিগত 10 বছর, 15 বছর, 20 বছরে অনেক অনেক বেড়ে গেছে। আগেকার দিনের লোকেরা যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা আমাদের আস্তে আস্তে কমে যাওয়ার অন্যতম কারণ কতগুলো পয়েন্ট। আপনি যখন বসে খাচ্ছেন, তখন আপনার যে পাকস্থলী, যে মুভমেন্টটা, সেটা আপনার ঘেরা থাকছে। আপনার যে খাবারটা খাচ্ছেন ফিল হচ্ছে যে এতটা খাবার আমি খেয়ে নিয়েছি। আপনি যখন দাঁড়িয়ে খাচ্ছেন, এরকম জায়গায় বসে খাচ্ছেন, তখন আপনি বুঝতেই পারছেন না কতটা খাবার আপনার প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলছে। তো খাবারের পশ্চার কিন্তু আপনাকে ঠিক করতেই হবে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আগেকার দিনে লোকেরা করতো, যেটা খাবার খাওয়ার পর অন্তত পক্ষে 100 পা হাঁটবেন। যে খাবারটা খেলেন, ওই খাবারটা হজম করার জন্য এই 100 পা হাঁটাটা খুব জরুরি। এবং অবশ্যই 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 যাদের সামর্থ্য আছে তারা বজ্রাসন করবেন 5 মিনিট। আমরা তো সবাই চান অ্যাসিড মুক্ত হতে, কে চান অ্যাসিড মুক্ত হতে? এই বেসিক, এই এবিসিডি, আমি যে সিঁড়িটা উঠে এসেছি, ABCD 1 2 3 4টা, এই বেসিক স্টেপগুলো যদি আপনি মেনে চলেন জীবনে, আজ থেকে 1 বছর পর আপনি দেখবেন আপনি অন্য মাত্রায় চলে যাবেন। আমি বলবো সব পয়েন্টগুলো আস্তে আস্তে বলবো। তো খাবারটা খাবেন মাটিতে বসে, বজ্রাসন। বজ্রাসন কিভাবে করবেন জানেন সবাই? যদি না জানা থাকে, আপনার ঘরেই ইউটিউব আছে, সার্চ করবেন বজ্রাসনকে বলে। হাঁটু গেড়ে বসবেন, পাগুলো সাইডে থাকবে, দুটো টো একসঙ্গে মিশা থাকবে, বসবেন। ম্যাডাম বসেছেন, ম্যাডামের জন্য বিঘান। অবশ্যই খাওয়ার পর আপনি 5 মিনিট বজ্রাসনে বসুন। করবেন তো? তো কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কখন খাচ্ছি হলো, পশ্চারটা হলো। ঠিক আছে, আর সময় তো একটা প্লেয়ার মোটামুটি ক্লিয়ার। খাদ্য আরো কিছু অনেক বলার আছে, সময়ের অভাব। 2 নম্বর প্লেয়ার কি বলেছি, ব্যায়াম। দেখুন, যে জায়গাটা আমি আসছিলাম, যে একটা শরীরের দাম কয়েক কোটি টাকা ভগবান আপনাকে গিফট করেছে। এই শরীরটাকে ভালোবাসুন, শরীরটাকে সম্মান করুন। আপনি আপনার ডাক্তার। প্রথম অসুবিধা হলে
চিকিৎসাটা প্রথম আপনি আপনার কিছু করেন, একটু জল খেয়ে নিচ্ছেন, একটু উপাস দিয়ে দিচ্ছেন, একটু রান্না করে একটু কিছু খাচ্ছেন, তাহলে আপনাকে আপনার ডাক্তার প্রথম হয়ে উঠতে হবে। সবাই যদি ডাক্তারখানা ছুটবেন তাহলে আপনি কি করবেন? আপনাকে নলেজটা করতে হবে। কি বলেছি? ব্যায়াম। দেখুন, বর্ষাকালে যখন আপনি ওই নদীর দিকে তাকাবেন, নদীর পাড়ে যে দেখবেন নদীটা স্বচ্ছ, নদীটা ক্লিন। গ্রীষ্মকালে যে দেখবেন যেখানে জল নেই, শ্যাওলা জমে গেছে, আগাছা জমে গেছে, নদীর মধ্যে গাছ জমে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার শরীরটাও একটা নদী। যদি এই শরীরটার মধ্যে যদি ব্যায়াম না করেন, পেটের জল যদি না নাড়ান, তাহলে ভুলে যান সুস্থতা। 95% রোগ মধ্যেই কিন্তু আমরা রয়ে যাব। আমাদের লক্ষ্য কি? 95% শিকল থেকে বন্দিদশা থেকে বেরিয়ে এসে 5% উন্নতি হয়। আমরা সেই পথ খুঁজছি। ব্যায়াম আপনাকে করতেই হবে। দেখুন, 40 বছর পেরিয়ে গেলে যে সব রোগগুলো আপনার শরীরে ঢুকছে, কোন রোগের ওষুধ আবিষ্কার হচ্ছে না। প্রেসারের ওষুধ আপনাকে ডাক্তার বলতে পারবে সারিয়ে দিবে। সুগারের ওষুধ একবার ধরে দিলে ডোজ বাড়িয়ে যাচ্ছে। ডাক্তারের দোষ নাই, ওটাই সিস্টেম। 95% ওইভাবেই চলছে, এটা পেশা। দেখুন, হসপিটাল আগের তুলনায় অনেক হয়েছে, নার্সিংহোম আগের তুলনায় অনেক বেড়ে গেছে, ওষুধ দোকান আগের তুলনায় অনেক বেড়ে গেছে, ডাক্তার গ্রামে ঢুকছে। রোগ, তাহলে তো আপনার এত কিছু যদি সুবিধা থাকে, রোগ তো কমে যাবে। উত্তর রোগ বেড়ে চলেছে। কারণ 4টা পয়েন্ট। তো মাই ডিয়ার ফ্রেন্ড, ব্যায়াম আপনাকে করতেই হবে। অক্ষয় কুমার একটা ইন্টারভিউ, অক্ষয় কুমার ছিলেন ফিল্ম আর্টিস্ট, একটা ইন্টারভিউতে বলছে, প্রত্যহ অন্তত সপ্তাহে 5 দিন যদি 1 ঘন্টা না ব্যায়াম করে তার মরে যাওয়া উচিত। আমি বলিনি, অক্ষয় কুমার বলছে। গুরুত্ব আছে। আপনি যদি ফিট থাকতে চান, সুস্থ থাকতে চান, আপনার নিজের ডাক্তার আপনি নিজে যদি হতে, আপনার যে কন্ট্রোল নিজে যদি আনতে নিতে চান, ব্যায়াম আপনাকে করতেই হবে। অনেক ধরনের ব্যায়াম হয়। প্রথম ব্যায়ামটা কি করবেন? আপনি যখন একটা ভাবুন, হাসপাতালে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, প্রথম নিচ্ছে কি? শ্বাস। যখন একটা দেহ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কি ত্যাগ করলো? শ্বাস ত্যাগ করলো। খাদ্য 6 মাস পর অন্নপ্রাশনে খাদ্য দিচ্ছেন, আর যখন চলে যাচ্ছে খাদ্য অনেকদিন আগেই ছেড়ে দেবে। তাহলে প্রথম কি ঢুকেছে আমাদের শরীরে? বায়ু, শ্বাস, অক্সিজেন। আমাদের যে লাংসের ক্যাপাসিটি আমরা হারিয়ে দিয়েছি, শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের কমে গেছে। আমরা যদি শ্বাস ঠিক মতো নিতে না পারি, আমাদের অক্সিজেন কি শরীরের মধ্যে, রক্তের মধ্যে মিশবে? আপনি একটা রোগ হয়েছে, ডাক্তারখানায় গেলেন, কি চেক করবেন? ব্লাড, থাইরয়েড, সুগার, ম্যালেরিয়া। কিসে আছে রক্ত? কিসে আছে? ব্লাডে। তাহলে সমস্ত রোগ কিসে আছে? ব্লাডে। তারপর তো অর্গানে যাচ্ছে। তাহলে আমরা যদি ব্লাড পিউরিফাইড না করি, আমরা কি সুস্থতা আশা করতে পারি? তো প্রথম ব্যায়ামটা হবে অক্সিজেন শরীরের মধ্যে ইনটেক করতে হবে। দীর্ঘ শ্বাস। খুব ভালো লাগছিল, দেখছিল। আমি একটু দেই আপনাদের সামনে মনোরঞ্জনের জন্য।
আমি এতটা বক্তব্য দিচ্ছি বলে হয়তো আমার অতটা শ্বাস নেই, কিন্তু আমি যদি কম্পিটিশনে যেতাম আশা করি আমার দৃঢ় বিশ্বাস আমি ফার্স্ট হতাম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, শ্বাস শুরু করুন। কিচ্ছু না, সিদ্ধাসনে বসুন, ভালোভাবে বসুন, মেরুদণ্ড সিধা থাকবে, নিঃশ্বাস নিন বুক ভরে। বাবু নিঃশ্বাস জানো, প্রাণায়াম জানো, প্রাণায়াম করো, শিখায় শ্বাস শ্বাস নিয়ে শ্বাস ব্যায়াম শিখায়, এমনি ব্যায়াম শিখায় তো, ঠিক আছে। প্রথম ব্যায়াম দীর্ঘ শ্বাস, নিঃশ্বাস নিন বুক ভরে, নিঃশ্বাস আস্তে 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 ত্যাগ করুন, অনেকক্ষণ ধরে ত্যাগ করুন। শ্বাস নিবেন অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে ত্যাগ করুন। এটা হচ্ছে প্রথম ব্যায়াম, এটাকে বলে সহজ প্রাণায়াম। শিখতে চান ইউটিউবে পাবেন, তাহলে কোনো মাস্টারের কাছে যদি শিখুন। 2 নম্বর ব্যায়াম হচ্ছে ওঙ্কার। করেন কেউ ওঙ্কার করেন? থ্যাংক ইউ, গিভেন তাদের জন্য গীতায় বলছে ওং তৎসৎ নির্দেশে ব্রহ্মণ স্থিমিত সিদ্ধ ব্রাহ্মণ বিকাশ যজ্ঞাস্য বিহিতা পুরা। সমস্ত মন্ত্র ওং তৎসৎ দিয়ে তৈরি আছে। প্র্যাকটিস করুন ওং। কিভাবে করবেন? 3টে পার্টে করুন। ওং কথাটা যদি ভাঙেন 3টে পার্ট আসবে, অ, বা, ও, উ, ম। উচ্চারণটা কেমন হবে? নিঃশ্বাসটা নিলেন ও, 3টা পার্টে উচ্চারণ করবেন, ফিল করবেন। আপনার যে চক্র, মূলাধার চক্র থেকে নিঃশ্বাসটা উঠবে, ও অনাহত চক্রে যে স্টে করবে, উ বিশুদ্ধ চক্রে যে স্টে করবে, আপনার যে নাভ, আপনার যে আরেকটা নার্ভ প্রসঙ্গে একটু বলে রাখি, ভেগাস নার্ভ। এই যে ভেগাস নার্ভ যদি আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপনার পাচন ক্ষমতা কমে যাবে, আপনার হার্ট রেট বেড়ে যাবে, আপনার বদহজম বেড়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে। এটাকে অ্যাক্টিভ করে ওম মন্ত্র উচ্চারণ। আমি তো শুধু স্বাস্থ্য ব্যাপারটা বলে যাচ্ছি, কিন্তু ওম যারা আধ্যাত্ম লাইনে আছেন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্র। বিশ্বের সমস্ত আদি মন্ত্র হচ্ছে ওম। গীতায় ভগবান অক্ষর ব্রহ্মযোগে বলছেন, সর্বদারাণী সংযম্ব মন হৃদি নিরুদ্ধ চ মূর্তধাত্মন প্রামাণস্থিত ওং ইতেকাক্ষরং ব্রহ্ম বাহারণ মাম অনুসরণ জ প্রাতি তজ্জন্ধ্যং সজাতি পরমাঙ্গতি। বলছে কেউ দেহত্যাগ কালে যদি ভ্রুযুগলের মধ্যে মনকে একাগ্র করে ওং শব্দটি উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে, সে নিশ্চিতভাবে ভগবত প্রাপ্তি পাবে বলে। অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নম্বর 12। ওং এর গুরুত্ব অপরিসীম। আপনি একটা জায়গায় শান্তভাবে বসুন, মন্ত্রটা উচ্চারণ করুন। কিভাবে করবেন? আমার সঙ্গে সবাই মিলে উচ্চারণ করুন, একবার অভ্যাস করুন। কি আছে, যাবেন তো ঘর, কান তো একটু পরে হবে। সবাই মিলে উচ্চারণ করুন। ও
এই যে ভাইব্রেশনটা ফিল করে দেখুন, ভাইব্রেশনটা অনুভব করুন, ম্যাজিকের মতো কাজ করবে আপনার শরীরে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, শুধু ডিপ্রেশন নয়, ভেগাস নার্ভ আপনার অ্যাক্টিভ হয়ে থাকবে। আপনার মধ্যে যে আপনি ফার্স্টে বলতেছিলাম অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, প্রিফ্রন্টাল কর্টেক্স, যে যার স্বধর্ম পালন করবে। 108 বার উচ্চারণ করবেন, সময় নেই, তারও বিকল্প ব্যবস্থা আছে। 3 বার উচ্চারণ করুন, বাকিটা গাঁট করে মেরে দিন। ওম 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 ওম। কতক্ষণ যাবে? একটু বেশি সময় আছে। 7 বার উচ্চারণ করুন। 7 বার করলেন, তারপর গাঁট করে নিন। ওম 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 ওম। 108 বার। আর একটু বেশি সময় আছে, 21 বার উচ্চারণ করুন, বাকিটা 108 বার পূরণ করুন। আর একটু সময় আছে, 32 বার করুন। আর একটু সময় আছে, 51 বার করুন। বয়স্ক মানুষ, অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, কাজ নাই, কিছু নাই, 1 ঘন্টা ধরে ওম উচ্চারণ করুন। ভগবান বলছে অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরে য প্রাতি স মধ্যম জাতি নস্তত্র সংসারে। দেহত্যাগকালে যে যে ভাব নিয়ে দেহত্যাগকালে সে সেই ভাব প্রাপ্ত করে, ভাব তৈরি করে। তো এগিয়ে যাই আমি, যাত্রা শুরু হবে এক্ষুনি। আর কি করবেন? অনুলোম বিলোম করেন। একটা বলেছি সহজ প্রাণায়াম, একটা বলেছি ওঙ্কার, আরটা হচ্ছে অনুলোম বিলোম। ইউটিউব সার্চ করবেন, পেয়ে যাবেন কিভাবে করতে হয়। অনেকেই করেন, সিস্টেমটা খুব সহজ। একটা এই মুদ্রা করবেন, নিঃশ্বাস নেবেন এক নাক দিয়ে, হোল্ড, হোল্ড, নিঃশ্বাস একদম নিবেন, হোল্ড করবেন কিছুক্ষণ, এক নাক দিয়ে ছাড়বেন, ছাড়া অবস্থায় হোল্ড করবেন কিছুক্ষণ। এটাকে বলছে অনুলোম বিলোম। 5 মিনিট 10 মিনিট করবেন। এক নাক দিয়ে নিবেন, হোল্ড করবেন 5 সেকেন্ড 2 সেকেন্ড, প্রথম প্রথম বাড়াবেন না, আরেক নাক দিয়ে ছাড়বেন, ছাড়ার পরে হোল্ড করবেন। এক নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, হোল্ড, এক নাক দিয়ে ছাড়লেন, হোল্ড, আবার ওই নাক দিয়ে নিলেন, হোল্ড, আবার ছাড়লেন, হোল্ড। একটা প্রক্রিয়া 5 বার, 7 বার, 11 বার। যখন এই ব্যায়ামটা করবেন, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ চিন্তা আনবেন। কিরকম? নিঃশ্বাসটা যখন নিচ্ছেন, ভাববেন কসমিক এনার্জি শরীরের মধ্যে আপনার প্রবেশ করছে। চোখ বুঝিয়ে দিয়েছেন, ওই যে এনার্জিটা ঢুকলো, ফিল করুন। প্রত্যেকটা রোমে 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 আপনার ওই এনার্জিটা যাচ্ছে, আপনি অ্যাক্টিভ হচ্ছেন, আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভ হচ্ছে, আপনার প্রতিটা সেলে অক্সিজেন যাচ্ছে। কি দরকার? অক্সিজেন, রক্ত শুদ্ধি করতে হবে, প্রত্যেকটা সেলে অক্সিজেন যাচ্ছে। যখন নিঃশ্বাসটা ছাড়ছেন, ভাবছেন সমস্ত দূষিত বায়ু আমার নিঃশ্বাসের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি ফ্রিডম হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল দরকার, ইউটিউবে সার্চ করুন, পেয়ে যাবেন, নাহলে কোনো গুরু ধরুন, করুন। আর কি করবেন? ভস্ত্রিকা, খুব ভালো ব্যায়াম, সিম্পল। নিঃশ্বাসটা নিবেন, এগারো বার, আবার স্টপ, আবার 11 বার, আবার স্টপ, 3টা স্টেপে করবে ভস্ত্রিকা। ওঙ্কার, অনুলোম বিলোম, সহজ প্রাণায়াম, ভস্ত্রিকা। আরেকটা ব্যায়ামের কথা বলবো, কপাল ভাতি করেন।
ব্যায়াম আপনাকে আরো স্বাস্থ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। পেটের জল নাড়াতেই হবে। যদি সুস্থ থাকার ইচ্ছা প্রকাশ করেন 100% ভাবে, যদি 95% থেকে 5% উন্নতি হতে চান, তাহলে আপনাকে এই পদ্ধতির মধ্য দিয়ে আসতে হবেই। তো এটা গেল বায়ু শুদ্ধি। অনেকক্ষণ বলতে সময় লাগছে, অতক্ষণ সময় লাগবে না, প্রতিদিন অভ্যাস করলে। এবার হচ্ছে যে বায়ুটা শুদ্ধি করলেন, এটাকে প্রবাহিত করতে হবে, যেটা আমাদের অদ্বিজা করে করে কি ব্যায়াম করে? দ্বিতীয় ব্যায়াম হচ্ছে, দ্বিতীয় টাইপ মেরুদণ্ডের ব্যায়াম। আপনার সমস্ত নার্ভতন্ত্রগুলো মেরুদণ্ডের দিকে রয়েছে। মেরুদণ্ডের ব্যায়াম আপনাকে করতেই হবে। অনেক ধরনের ব্যায়াম আছে। গতকালই একজন মাস্টারমশাই আমার চেম্বারে এসেছিলেন, তার সঙ্গে কথা হচ্ছিল। উনি বললেন আজ থেকে 10 বছর আগে, ওনার বয়স এখন 35 বছর বয়সে উনি ডাক্তারখানা গেছেন, ওনার কোমরে যন্ত্রণা। উনি মোটরসাইকেল চালান, ধরুন কৃষ্ণবল্লভপুর থেকে যেতে হয় ওনাকে রাধানগর। মোটরসাইকেল চালানোর জন্য ওনার কোমরে ব্যথা। ডাক্তারবাবুর কাছে গেছেন, স্বাভাবিকভাবে মেডিসিন সঙ্গে বেল্ট। উনি দেখলেন যে এই বয়সে আমি যদি বেল্ট ব্যবহার করতে থাকি, এই বয়স থেকে আমি যদি মেডিসিন নিতে থাকি, তাহলে আমার আরো যখন 50, 55, 60 হবে কি করবো? উনি দ্বিতীয় বিকল্প, যেটা আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, এই বলের সন্ধান নিলেন। বই খুঁজলেন, ইউটিউব ঘাঁটলেন, রুটিন বানালেন, মেরুদণ্ডের ব্যায়াম করতে লাগলেন। উনি বলছেন বিগত 10 বছরে আমার আর বেল্টের লাগে না, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারি এবং গাড়ি চালিয়ে আমি যাই আসি, কোনো অসুবিধা হয় না। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, এই বার্তা নিয়ে যান, ব্যায়াম আপনাকে করতেই হবে। প্রথম ব্যায়াম বায়ু শুদ্ধি করুন, দ্বিতীয় ব্যায়াম মেরুদণ্ডের ব্যায়াম করুন, তৃতীয় ব্যায়াম আছে এরা যারা করে যোগা, যেটাকে আপনার বিভিন্ন ধরনের বজ্রাসন, চক্রাসন, হলাসন করবেন। আরেক ধরনের ব্যায়াম আছে যেটাকে বলছে অ্যাকুপ্রেশার পয়েন্ট। আশ্রমে এগুলো শেখানো হয়। আমি আজকে 3টে পয়েন্টের কথা বলে যাবো। অ্যাকুপ্রেশার পয়েন্ট, হঠাৎ করে আপনার বাড়িতে এমার্জেন্সি রোগী হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, কিছু একটা হয়েছে, এমার্জেন্সি পয়েন্ট। 3টে পয়েন্ট কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে নাকের নিচে এই জায়গাটা প্রেস করবেন 1 মিনিট, 2 মিনিট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আঙুলের 1 আঙুল দিবেন, এখান থেকে এই জায়গাটা প্রেস করবেন, টিপে দেখুন লাগবে বছর। আঙুল দিন, এই জায়গাটা প্রেস করুন। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার কবজি থেকে 3 আঙুল নিচে, কবজি থেকে 3 আঙুল নিচে টিপুন, দেখবেন লাগছে। প্রথম দেখবেন প্রচুর লাগছে, লাগছে। দেখবেন 2 মিনিট যখন প্রেস করবেন লাগাটা আস্তে আস্তে কমে যাবে। তার মানে আপনার শরীরে টক্সিন জমে আছে। এমার্জেন্সি পয়েন্ট নাকের নিচে, এই দুটো আঙুলের মধ্যখানে, আর কবজি থেকে 3 আঙুল নিচে। একটা সহজ ব্যায়াম দেখি যাই, যেটা বয়স্করা হয়তো অনেকে ভাবছেন যে দৌড়ঝাঁপ তো করতে পারবো না, তাদের জন্য হাতের কিছু ব্যায়াম দেখেছি। হাতের ব্যায়াম, মাইক্রোফোনটা ছেড়ে আমি দেখাচ্ছি।
এই ব্যায়ামটা করতে পারবেন? পারবেন? খুব ক্রিটিক্যাল ব্যায়াম, প্রতিদিন করে দেখুন। শরীরের সমস্ত নার্ভের এন্ডিং পয়েন্ট, আপনার হাত, আপনার পা। ব্যায়াম মানেই যে আপনাকে বিশাল কিছু কসরত করতে হবে এমনটা নয়। খুব সহজ সহজ ব্যায়াম, শ্বাসের ব্যায়াম করুন, হাতের কিছু কিছু ব্যায়াম করুন, কিছু মেরুদণ্ডের ব্যায়াম করুন, সময় থাকলে যোগা করুন। যারা করছে এরা শিখতে যায়, শিখতে যাস তো। আর একটা সহজ ব্যায়াম দেখি যাই, যৌগিক দৌড়। হাঁটতে যান, দেখে হাঁটতে যান। গুড, থ্যাংক ইউ। এদের জন্য হাততালি। হাততালি দিতে কার্পণ্য করবেন না, হাততালি দিলে আপনার অ্যাকুপ্রেশার পয়েন্ট হচ্ছে। দেখুন, মনীষীরা বলছেন, আপনারা তো কারণে অনেক হাসলেন, উলুধ্বনি দিলেন, সবাই একটু হাসছে, মিউজিক্যাল চেয়ার চলছে, হাসছেন। বিনা কারণে হাসা অভ্যাস করুন। হাসি পাইনি, এমনি হাসুন। আমি আবার কল্যাণী গেছি, কল্যাণীতে আমি হাঁটতে গেছি, যে দেখছি বয়স্করা একটা বড় টিম করে একজন লিডার হাসাচ্ছেন। এই যে লাফিং থেরাপি বলে এটাকে। দেখুন, আপনার মধ্যে অনেক হতাশা আছে, ব্যর্থতা আছে, টেনশন আছে, চিন্তা আছে। চার্লি চ্যাপলিন কমেডিয়ান ফিল্মার, উনি বলছেন, আমার শরীরে সমস্যা আছে, ঠোঁটে তো সমস্যা নেই। হাসতে থাকুন, হাসুন হাসুন হাসুন। কেন হাসবেন? আপনার সোচ, আপনার বিচার, যখন আপনি হাসছেন, বেশ কিছু ফিল গুড হরমোন নিঃসরণ হচ্ছে, যেটা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তো আরেকটা কিছু ব্যায়াম বলে দিই, তখন সময় আছে। চোখের ব্যায়াম কে কে করেন? দেখুন, চোখের ব্যায়াম দু একটা বলে যাই, যদি পারেন তো করবেন। একটা গামলায় জল নেবেন বা একটা বালতিতে জল নেবেন, ফ্রেশ জল, মুখটা ডুবিয়ে দিবেন, জলে চাইবেন, গামলার জলে মুখটা ডুবিয়ে জলে চাইবেন। চা অবস্থায় চোখটাকে সাইড 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 গোল করে ঘুরাবেন, আবার ব্যাকে ঘুরাবেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, কার কার চোখের সমস্যা আছে? সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, রাত্রেবেলা দাঁত মেজে ঘুমাবেন। সকালে যখন ঘুম থেকে উঠলেন, বাসি থুতু চোখের মধ্যে মলমের মতো লাগিয়ে দিন, চোখটাকে হালকা করে ম্যাসেজ করে নিন, ট্যাপিং করুন। একটা ব্যায়াম চলে গেল। স্নান করার সময় জলের মধ্যে, গামলার মধ্যে বা বালতির মধ্যে জল নিয়ে চোখটা ডুবিয়ে দিন। ডুবা অবস্থায় তাকান, চোখটাকে সাইড সাইড, আপ অ্যান্ড ডাউন, ব্যাকে ঘোরানো করুন। আরটা কি করবেন? খোলা মাঠে করতে পারেন, ঘরে করতে পারেন। দূরে তাকান, সামনে তাকান, দূরে সামনে, সাইড সাইড, কোনা কোনি, 7 বার 7 বার 7 বার। এগুলো করতে বেশি সময় যায় না। দেখুন, কিছু কিছু অভ্যাস
আপনি গড়ে তুলুন, যেটা আপনাকে 95 থেকে 5% দিকে নিয়ে যাবে। প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে, প্রত্যেক দিনের মধ্যে এক একটা অভ্যাস গড়ে তুলুন, যেগুলো আপনাকে সুস্থতা দিকে এগিয়ে নিয়ে যাবে, ভালো থাকতে সাহায্য করবে, মেডিসিন নিতে কম নিতে সাহায্য করবে। তো আরো অনেক ধরনের ব্যায়াম আছে, আর একটা ব্যায়াম বলে শেষ করব, ট্যাপিং। ট্যাপিং কিরকম ট্যাপিং? হাতটাকে নিলেন, আজ্ঞা চক্রে এই জায়গাতে করুন, আজ্ঞা চক্রে আপনি মাথায় হাতটাকে নিয়ে যান, ট্যাপিং করুন, ট্যাপিং, আজ্ঞা চক্র, এটা সহস্র চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধি চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র। ট্যাপিং করতে পারেন হাঁটুতে, হাঁটু যন্ত্রণা আছে, বাদ বেদনা, ট্যাপিং করুন, খুব ক্রিটিক্যাল ব্যায়াম। কাঁধে করুন, জয়েন্টে করুন, সব ব্যায়াম বিভিন্ন ধরনের হয়। দেখুন, আমরা রোগ হলে ডাক্তারখানা যাচ্ছি, রোগ হলে আমরা ভেলোর যাচ্ছি, উড়িষ্যা যাচ্ছি, কলকাতা যাচ্ছি। কজন আছেন আপনার রোগ হলে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে গেছেন? কেন যাবেন না? বিকল্প পদ্ধতি কেন খুঁজবেন না? কেন আপনি বারবার বলছি, মেডিসিন হচ্ছে আপনার কাছে ব্রহ্মাস্ত্র, প্রয়োগ করুন লিমিটেড। ছোটোখাটোতে মেডিসিন খাবেন না, যেগুলো ট্যাপিং, প্রাণায়াম, উপবাস, 7টার মধ্যে খাওয়া শেষ করছেন, পশ্চার মেনটেন করছেন, যেগুলো আপনার সহজে অনেকটা হেল্প, আপনি মেডিসিন নিচ্ছেন। এই প্রশ্ন করে বলে রাখি, অ্যান্টিবায়োটিক আগের দিনে যখন আবিষ্কার হয়, বিজ্ঞানীরা আবিষ্কার করেন, প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন পেনিসিলিন। মারাত্মক ব্যাপার, সব রোগ সেরে যাচ্ছে, কিছুদিন পরে রেজিস্ট্রেশন করে গেল, আবার একটা অ্যান্টিবায়োটিক এলো, রেজিস্ট্রেশন, আবার একটা অ্যান্টিবায়োটিক, এই করতে করতে বিগত 10 বছরে নতুন অ্যান্টিবায়োটিক মার্কেটে আসছে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে যাচ্ছে। অ্যান্টিবায়োটিকের মিসইউজ, অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনে খাওয়ার ফলে আপনার তো সেই অ্যান্টিবায়োটিক যাতে আপনার শরীরে কাজ করে, যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা কাজ করে, আপনি যদি সিস্টেমগুলো মেনে চলেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ওষুধের কার্যক্ষমতা বেড়ে যাবে। যে ওষুধটা কাজ কম করছে, এই নিয়মগুলোর মধ্যে থাকলে আপনার সেই ওষুধটা আরো ভালো কাজ করবে। সময় কম। 3 নম্বর পিলার, পজিটিভ মাইন্ড। একথা বলতে গেলে অনেক সময় যাবে, খুব সংক্ষেপে বলে দিচ্ছি আমি। গীতা পাঠ করুন। পজিটিভ মাইন্ডের যে সমুদ্র, দেখুন যত বড় বড় মুনি ঋষিরা অনেক অনেক বক্তব্য রেখে গেছেন, সব বক্তব্য গীতায় পাবেন। রোজ গীতা পাঠ করুন, ভাবুন, ভাব তৈরি করুন। ভগবান বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে যে পপদন্তে মায়া মেতাং তরন্তিতে। 7ম অধ্যায় 14 নম্বর শ্লোক বলছে, এই সংসারটা মায়ায় বেঁধে রেখেছেন, এটা থেকে অতিক্রম করার সব থেকে আসান পথ
কঠিন পথ, অসম্ভব নয়, আমাকে সমর্পণ করুন। যাক, এই প্রোগ্রামটাও করতে করতে সময় লাগে, তাড়া দিয়ে দিচ্ছি অলরেডি, অন্যদিন বলবো। খুব সংক্ষেপে বলে দিই, একটা লেখক, পেন, তার প্রচুর যন্ত্রণা, প্রত্যেক দিন একটা করে পেন কিলার খায়, ভালো সারাদিন, যন্ত্রণা বাড়তে বাড়তে দুটো করে পেন কিলার, তিনটা করে পেন কিলার, চারটা করে পেন কিলার, পাঁচটা করে পেন কিলার, এমন একটা অবস্থা, তার রোগ এমন যে পৌঁছে গেছে, পেন কিলারের এফেক্ট 20 মিনিট, তারপরে কি করবে, ডেথ। লেখক, একটা বইয়ের নাম বলছি, ডক্টর জি ডিসপেন্সিয়া, উনি পেন কিলার বন্ধ করে দিলেন, 20 মিনিট, কিছুই নয়, উনি হাসতে শুরু করলেন, প্লাসিবো এফেক্ট। উনি ভাবতে শুরু করলেন, অনেক বই কিনে নিয়েছিলেন, অনেক মুভি, যেগুলো আপনার একদম হাসির মুড, হাসতে লাগলেন, হাসতেন, হাসতে হাসতে কিছু উনি লক্ষ্য করে দেখলেন যে যন্ত্রণাটা 20 মিনিট ছাড়া আসছিল, আমি এই যে অনেকক্ষণ ধরে হাসছি, 1 ঘন্টা আমাকে পেন কিলার খেতে হচ্ছে না, উৎসাহ পেয়ে গেলেন, রেগুলার হাসতে লাগলেন, হাসি। প্লাসিবো এফেক্ট, কোনো ওষুধ নয়, উনি সুস্থতার দিকে এগিয়ে গেলেন। তো আপনার পজিটিভ মাইন্ড, খাবার, ব্যায়াম তখনই কাজ করবে যখন আপনার পজিটিভ মাইন্ড থাকবে। আপনি কি ভাবছেন, দেখুন, একটা বাচ্চা আইসক্রিম খাওয়ার জন্য জিদ করছে, একটা ইয়ং ছেলে মদ খাওয়ার জন্য জিদ করছে, একটা কেউ খারাপ কথা বলছে, ভালো মানে কাউকে খারাপ ব্যবহার করছে, এগুলো ওদের কোনো দোষ নেই, এগুলো সব কেমিক্যাল লোচা। 95% ব্রেন আপনার নিয়ন্ত্রণে নেই, অনলি 5% ব্রেন আপনার নিয়ন্ত্রণে আছে। আপনি এতদিনের যে আপনার ছোটবেলা থেকে যেসব জিনিস দেখেছেন, যে পরিবেশের মধ্যে মানুষ হয়েছেন, সেই ব্রেন 95% আপনার অটোমেটিক আপনাকে রিয়াক্ট করছে, কেমিক্যাল হরমোন রিলিজ হচ্ছে আপনার শরীরে, কোনো একটা জায়গায় কোনো একটা সেল, সে চাইছে ওই আইসক্রিমের বা ওই চকলেটের ওই এনজাইমটা শরীরে ঢুকলে সে বৃদ্ধি পাবে, তার আকুতি, মদটা খেলে ওই সেই সেলটার জ্বালা নিবারণ হবে, তার আকুতিতেও মদ খাচ্ছে। মনীষীরা বলেছেন যে পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, দোষ তার নয়। তো এটা আমরা ওভারকাম করতে পারি একমাত্র মেডিটেশন, ধ্যান। সময় খুব কম, ধ্যান সম্বন্ধে অনেক সময় বলবো, খুব সংক্ষেপে বলে রাখি, ধ্যান এমন একটা জিনিস যে আপনার ডেলি রুটিন আছে, ভাগদৌড় জীবন, হার্টবিট অনেক হাই, টেনশন অনেক হাই, কর্টিসল হরমোন রিলিজ হচ্ছে, অ্যাংজাইটি, উদ্বেগ, বাড়িতে গেলেন শান্তভাবে বসুন, শ্বাসটা নিন, ওম করুন, দীর্ঘ শ্বাস নিন, আস্তে আস্তে আপনার হার্টবিট কমছে, মনের মধ্যে শান্তিটা আসছে। আপনি যখন ধ্যানে বসছেন, কেউ একটা আপনার ব্যক্তিত্ব যখন একটু ডিপে গেলেন, তখন আপনি সামবডি থেকে নো বডি, আপনি তখন জিরো। ওই জায়গায় যে আপনি ভগবানকে সমর্পণ করুন, ধ্যানে বসুন, ওই জায়গায় আপনি ভাবতে শুরু করুন যে আমার ব্রেন অ্যাক্টিভ হচ্ছে, ভগবান আমাকে আশীর্বাদ করছে, আমার সেলগুলো, আমার যেগুলো ড্যামেজ হয়ে গেছে, যেগুলো আমার নষ্ট হয়ে গেছে, যেগুলো আমার কাজ করছে না, সেগুলো অ্যাক্টিভ হচ্ছে। আপনি যেটা ভাববেন, যে সোচ, সেটাই আপনি হয়ে উঠবেন। আপনার জীবনের লেখক আপনি, আপনার যে চিন্তা বিচার, প্রত্যেকটা চিন্তাতে একটা করে কেমিক্যাল হরমোন রিলিজ হচ্ছে। আপনি যদি নেগেটিভ ভাবেন, আপনি সমাজের প্রতি যদি নেগেটিভ দৃষ্টি দেন,
আপনার সংসারের প্রতি নেগেটিভ দৃষ্টি দেন, নেগেটিভ হরমোন নিঃসরণ হবে, ব্যাড হরমোন রিলিজ হবে। পজিটিভ চিন্তা করছেন, আপনি চাইছেন সুস্থ লোক, আপনি চাইছেন আমি সুস্থ হতে চাইছি, আপনি রোগ হয়েছে, আপনি কি করছেন, আপনি কষ্ট করছেন মুখের মধ্যে, আপনাকে লোক বলছে কেমন আছেন, আপনি বলছেন আর বলবেন না, কোমরে ব্যথা, এই ব্যথা সে ব্যথা। আপনি কি চাইছেন, সুস্থ হতে, কি পাস করছেন, নেগেটিভিটি। আপনার কেমিক্যাল হরমোন নিঃসরণ হচ্ছে নেগেটিভ হরমোন, যন্ত্রণা বাড়বে না কমবে। পজিটিভ চিন্তা করুন, আপনি চাইছেন সুস্থ হতে, আপনার হাঁটা চলা সুস্থতার মতো হোক। আপনি বলুন আমি ভালো আছি, হু এম আই, আমি কে, আমি আত্মা, এই শরীরে কিছু দিনের জন্য বাস করছি। তাহলে আমাকে ভালো সোচ, ভালো বিচার, ইউনিভার্সে আপনার যে ইউনিভার্স একটা ভাষা, সে কি বাংলা বুঝে, ইংলিশ বুঝে, না কি ভাষা মিলে কি বুঝে, আপনার অন্তরের ভাব বুঝেছে। পজিটিভ বলুন, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ভালো আছি, পজিটিভ। সমাজের প্রতি, দেশের প্রতি, নিজের প্রতি পজিটিভ দৃষ্টি দিন, অটোমেটিকভাবেই আপনার পজিটিভ ফিল গুড কেমিক্যাল ডোপামিন, সেরোটোনিন নিঃসরণ হবে, আপনি ভালো থাকবেন। আরেকটা পিলার বলে দিই, ঘুম, 6 থেকে 8 ঘন্টা ঘুম। এই 3টা পিলারকে আপনি অ্যাক্টিভলি চালনা করলে অটোমেটিক ঘুম আসবে। সংক্ষেপে, নির্দিষ্ট সময়ে ঘুমান, ফিক্সড করুন 10টা 11টার মধ্যে প্রতিদিন একই সময়ে ঘুমান। ঘুমানোর আগে মোবাইলটা অন্তত 1 ঘন্টা আগে বন্ধ করে দিন। ঘুমানোর সময় ভগবানকে সমর্পণ করুন, উচ্চারণ করুন, নিঃশ্বাস পজিটিভটা থাকবে কিরকম, এটাকে বলে পঞ্চমুণ্ডী মুদ্রা, ব্যাখ্যা করার সময় নেই। নিঃশ্বাসটা নিলেন, শুয়ে পড়ছেন, আপনার যে গুরু মন্ত্র জপ করুন, ঘুম এসে যাবে। সময়, মোবাইলটা আগে থেকে বন্ধ করে দিন, গুরু মন্ত্র জপ করুন, না পারলে প্লেন নিঃশ্বাসটা নিন। নিঃশ্বাসটা যে নিচ্ছেন নজর দিন, নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে, এই নিঃশ্বাসটা বেরোনোটাকে ভাবুন ঊর্ধ্বমুখে বেরোচ্ছে। নিলেন, নিঃশ্বাসটা বেরোচ্ছে, আজ্ঞা চক্রের দিকে নিঃশ্বাসটাকে ফেরত দিন। কিছুক্ষণ করে দেখুন, অটোমেটিক ঘুম আসবে। আর ঘুমানোর আরেকটা ব্যায়াম বলে দিই, ভ্রমরী প্রাণায়াম। ঘুমানোর আগে অন্তত 3 বার করুন, এটা ঘুম ভালো আসবে। ভ্রমরী প্রাণায়াম সার্চ করে নেবেন ইউটিউবেতে, তাহলেই হবেন। তো কর্তৃপক্ষ বলে দিয়েছে, সময়ের অভাব, শেষ করব। একটু রিভাইজ মেরে দিন, খাদ্য, ব্যায়াম, পজিটিভ মাইন্ড, 6 থেকে 8 ঘন্টা ঘুম। জেনে গেছেন, সুস্থ হয়ে গেছেন, হবেন না। ওয়েল পাওয়ার, কাউন্সিলিং করুন, প্ল্যানিং করুন, আপনার নিজের একটা খাতা তৈরি করুন, সমস্যাগুলো লিখুন, নিজেকে বাধ্য করুন, নেশা তৈরি করুন, নেশা। এই 4টা পিলারকে, আমার বড় নেশা, আমি 4টা পিলারকে ফলো করব। আমার বড় নেশা, আমি মদ খাবো না। প্ল্যানিং করুন, কাউন্সিলিং করুন, একদম গভীরভাবে আপনি নিজেকে বাধ্য করুন এই রুটিনের মধ্যে আনতে। সো সবাই ভালো থাকবেন। আশা করি শুধু এই ধরনের অনুষ্ঠান, যাত্রা, নাটক, ড্যান্স হাঙ্গামা হোক, তার সঙ্গে সঙ্গে উপস্থিতি খুবই কম, কিন্তু আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একজনের ব্যক্তির মধ্যে সামান্যতম যদি আমার এই ইচ্ছাটা, আমার এই আবেগ, আমার এই একটু মাত্র যদি তার মধ্যে আলো জ্বালাতে পারি, মনে করবো আজকে ধন্য এই প্রোগ্রাম। তো এই ধরনের প্রোগ্রাম যেন আগামী দিনে আমি মহান সমুদ্রের একটা বালিকণার মতো জ্ঞান আমার, আমি খুব সামান্য জ্ঞান আমি শিখছি, ফার্স্ট ইয়ার কলেজে আমি স্টুডেন্ট, আমি এখনো শিখছি। তো শিখতে শিখতে আপনাদের সামনে একটু শেয়ার করে গেলাম।
খুব ভালো লাগলো। এই ধরনের প্রোগ্রাম যেন আমার যারা গুরুদেব আছেন, যারা অনেক আপার লেভেলে আছেন, এই ধরনের প্রোগ্রাম যেন আগামী দিনে উপহার এই কর্তৃপক্ষ দিতে পারে। তো নেতাজি স্পোর্টিং ক্লাবকে অনেক ধন্যবাদ একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।